রুমার সাথে আমার ফ্রেন্ডশিপ সেই কলেজ লাইফ থেকে। সে আর আমি খুবই ভালো ফ্রেন্ড। আর রুমার বিষয়ে বলতে গেলে সে অত্যন্ত ভদ্র এবং ভালো একটা মেয়ে। আমি শুভ, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা একজন চাকরিজীবী। আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। তা দিয়ে আমাদের পরিবার খুব ভালোভাবেই চলছে। রুমে শুয়েছিলাম, এমন সময় রুমার কল। হ্যালো। কি রে শুভ, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ দোস্ত, ভালো আছি। তুই কেমন আছিস? আমার খবর আর রাখে কে? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। তুই এত হারামি কেন রে? একটা দিন কল দিস না। আর বলিস না, ইদানিং একটু ব্যস্ত সময় যাচ্ছে। তুই তো জানিসই সামনে পরীক্ষা, কিন্তু আমি সারা বছর ঘোরাঘুরি আর আড্ডা দিয়েই সময় কাটিয়েছি। যার জন্য এখন পরীক্ষার সময় এসে নাকামি চুবানি খেতে হচ্ছে। কখনো এর কাছে তো কখনো অন্য কারো কাছ থেকে নোট সংগ্রহ করতে হচ্ছে। তা তো হবেই, সারা বছর পড়াশোনা না করলে এমনই হবে। আমি এত করে বলতাম যে এবার একটু পড়াশোনায় মন দে, কিন্তু না, তুই কি বলতি সময় আছে, পরে পড়া যাবে। নে, এখন সময় এসেছে, পড়। আর টানা মারিস না রে, জীবনটা একদম তেনা তেনা হয়ে গিয়েছে। যে জন্য কল, আজকে সন্ধ্যাবেলায় আমার বাসায় আসিস। কেন রে, বিয়ে ঠিক হয়ে গিয়েছে নাকি? হলে তো সবার আগে তুই শুনবি, আর তাও আরও আগে। এভাবে বিয়ের দিন হুট করে তোর দাওয়াত দিব না। তা না হয় বুঝলাম, কিন্তু কেন আসবো সেটা তো বল। আরে, আমার ছোট বোন তমা আছে না, ওর আজকে জন্মদিন। তাই বাসায় ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছি। আর রাকিবকেও বলেছি, সে বলেছে তোর সাথেই আসবে। ও আচ্ছা, তোর বোনও আছে? কেন, তুই কি জানিস না? না তো, কখনো বলিসনি তো। আল্লাহ, এ কেমন বেস্ট ফ্রেন্ড তুই আমার! গ্রুপের সবাই জানে, আর তুই জানিস না? অনেকবারই তো বলেছি আমরা দুই বোন। খেয়াল করিনি রে। তুই বলেছিলি তোর কোনো ভাই নাই, আর আমিও ভেবে নিয়েছিলাম তুই একাই। তুইও পারিস বটে, চলে আসিস কিন্তু। আচ্ছা। ঠিক আছে, তাহলে রাখছি এখন। এই বলে রুমা কল কেটে দিল। সাথে সাথেই রাকিবের কল এলো। রাকিবও আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো। কি রে বেটা, কেমন আছিস? এই তো মামা, চলছে। তোর কি অবস্থা? আমার আর অবস্থা, গার্লফ্রেন্ডের ঝাড়ি খেতে খেতেই জীবন যাচ্ছে। আরও কর প্রেম। আর বলিস না রে, মন চাচ্ছে ব্রেকআপ করে দিই, কিন্তু এতদিনের সম্পর্ক, তাই আর কিছু বলছি না। উঠতে বসতে শাসন করে, মনে হয় যেন আমি এখনো ছোট, ফিডার খাই। আর যাই বলিস ভাই, সিঙ্গেল লাইফটাই বেস্ট। আমাকে দেখ, কাউকে কোনো কৈফিয়ত দিতে হয় না, একদম নিজের মতো চলতে পারি। তা আর কতদিন সিঙ্গেল থাকবি? আজ নয়তো কাল মিঙ্গেল তো হতেই হবেই। সেটা একেবারে বিয়ের পর। এসব প্রেম টেমের ঝামেলায় আমি নেই। দেখা যাক। আরে, যেটার জন্য কল দিয়েছিলাম, বোমা কি তোকে কল দিয়েছে? আমাকে দিয়েছিল, বলেছে আজকে নাকি তার বোনের জন্মদিন, তাই বাসায় যেতে। হ্যাঁ, এইমাত্র কথা হলো, আমাকেও বলল যেতে। তা কি করবি, ঠিক করলি? যেতে তো হবেই, নয়তো আবার রাগ করবে। কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না। হ্যাঁ, তাও ঠিক। কি নেওয়া যায় বলতো? আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি কি করে জানবো? তুই না জানলে কে জানবে শুনি? আমি কি কখনো কোনো মেয়ের জন্য কিছু কিনেছি? তোর তো গার্লফ্রেন্ড আছে, তাই ভালো ধারণাও আছে গিফট সম্পর্কে। আচ্ছা, আগে বের হ, তারপর একসাথে দুজন মার্কেটে গিয়ে কিছু একটা কিনে নিব, কি বলিস? ওকে, তাহলে তাই হবে। বাসা থেকে একটু আগে আগে বের হয়ে গেলাম। যেহেতু গিফট কিনবো সেহেতু সময় লাগবে। আমি বাইক নিয়ে রাকিবের বাসায় এসে ওকে নিয়ে চলে গেলাম মার্কেটে। তারপর দুজনে দুটি গিফট কিনে রওনা দিলাম রুমার বাসার উদ্দেশ্যে। কলিং বেল দিতেই রুমা এসে দরজা খুলে দিল।
এতক্ষণে আসার সময় হয়েছে তোদের? আরে রাস্তায় প্রচুর জ্যাম রে, এই নে ধর। বলে আমি আর রাকিব গিফটের প্যাকেটটা রুমার দিকে এগিয়ে দিলাম। এগুলো কি? তোর বোনের জন্য গিফট, বেশি কিছু আনতে পারিনি। আসলে এর আগে কখনো কোনো মেয়ের জন্য কিছু কিনিনি, তাই বুঝতে পারছিলাম না কি কিনবো। তোদেরকে কে বলেছে এসব আনতে? আরে ছোট মানুষ, গিফট পেলে খুশি হবে। এখন বেশি কথা না বলে নে তো। তোদেরকে নিয়ে আমি আর পারলাম না। এগুলো রাখ, যার জন্য এনেছিস তাকেই দিস। আয় ভেতরে আস, ওইদিকে সোফায় বস। আমি আর রাকিব ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমটা বেশ কিছু সাজানো নানা রকমের বেলুন এবং ফেয়ারি লাইট দিয়ে। তোরা বস, আমি একটু আসছি। এইটা বলে রুমা অন্যদিকে চলে গেল। আমি আর রাকিব সোফায় বসলাম। রাকিব মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমি চারপাশে তাকাচ্ছিলাম। তখনই দেখলাম ভেতর থেকে একটা মেয়ে আসছে। পরনে হালকা গোলাপি রঙের সালোয়ার, লম্বা চুল খোলা, মুখে হালকা মেকআপ, তবে দেখতে খুবই সিম্পল আর সুন্দর লাগছিল। রুমা হেসে বলল, এই হচ্ছে আমার ছোট বোন তমা, আজকে যার জন্মদিন। তমা হেসে সবার দিকে তাকালো। আমার দিকে চোখ পড়তেই যেন বুকের ভেতর হালকা ধাক্কা খেলাম। এটাই তাহলে রুমার বোন? আমি তো ভেবেছিলাম অনেক ছোট হবে হয়তো, কিন্তু দেখছি সে যথেষ্ট বড়। আমি উঠে দাঁড়িয়ে গিফটের প্যাকেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, হ্যাপি বার্থডে তমা। তমা বিনয়ের সাথে বলল, থ্যাংক ইউ। ওর হাসিটা এতটাই মিষ্টি ছিল যে মনে হচ্ছিল চোখ ফেরানো যাচ্ছে না। আমি সাধারণত কারো দিকে বেশি তাকাই না, কিন্তু ওকে দেখে অজান্তেই ক্রাশ খেয়ে গেলাম। রুমা সবাইকে কেক কাটার জন্য ডাকলো। তমা কেক কাটলো, সবাই হাততালি দিল। রাকিবও মজা করে ওকে মুখে কেক তুলে দিল আর রুমার গালেও একটু লাগিয়ে দিল। এই নিয়ে তো দুটোর মধ্যে সেই ঝগড়া হলো। আমি একটু সংকোচ নিয়ে ছোট্ট একটা টুকরা তমাকে খাওয়ালাম। তারপর গান বাজানো হলো, ছোটরা নাচতে শুরু করলো। আমি শুধু চুপচাপ বসে তমাকে দেখছিলাম। রুমা এখানে ওখানে ব্যস্ত। রাকিব ঠাট্টা করে ফিসফিস করে বলল, কি রে বেটা, এমন চুপচাপ কেন? আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু আসল কারণটা ও বুঝে ফেলেছিল। একটু পর রুমা একটা ছেলেকে সাথে করে নিয়ে আসলো। এই দেখ, ও হচ্ছে মাহিন, তোদের হবু দুলাভাই, যার জন্য সব সময় তোরা আমাকে পাগল করে দিতি। হেই নে দেখ। আর মাহিন, ওরা হচ্ছে শুভ আর রাকিব, আমার বেস্ট ফ্রেন্ড। আমি আর রাকিব উঠে তার সাথে কুশল বিনিময় করলাম। আসলে মাহিন হচ্ছে রুমার মামাতো ভাই, সে বিদেশে থাকে। ইন্টার পরীক্ষার পর দুই পরিবার মিলে তাদের বিয়ে ঠিক করে, কিন্তু মাহিন বিদেশে থাকায় তখন সম্ভব হয়নি। আর রুমা অনেকবার কথা বলিয়েছে মাহিনের সাথে আমাদেরকে। ছেলেটা খুবই ভালো, বয়স আমাদের সাথেই। পার্টি শেষে আমরা বিদায় নিচ্ছিলাম, রুমা এসে আমাদের বিদায় জানালো। তখনই রাকিব ঠাট্টা করে বলে উঠল, তাহলে আপাদুলাভাই তো এসেই গেল, এবার কি বিয়েটা খেতে পারবো? ইনশাল্লাহ খুব শীঘ্রই, কারণ মাহিন মাত্র 1.5 মাসের ছুটি নিয়ে এসেছে, আর যা হবার তার মধ্যেই হবে। ও, তাহলে তো আর বেশি সময় নেই। হ্যাঁ, সব কিছু তো তোরাই করবি, আমি শুধু বউ সেজে ছবি তুলবো আর খাবো। তখন রাকিব বলল, ঠেকা পড়েছে আমাদের। তখনই তমা এসে রুমাকে উদ্দেশ্য করে বলল, এই আপু, আম্মু তোকে ডাকছে। আমাকে? আচ্ছা দোস্ত, আসি রে, পরে কথা হবে। আর তমা, তুই দরজাটা লাগিয়ে দিস। তমা দরজার কাছে এসে দাঁড়ালো, তারপর হালকা গলায় বলল, আবার আসবেন কিন্তু। আমি মাথা নেড়ে হেসে শুধু বললাম, ইনশাল্লাহ। বাসায় ফেরার পথে বাইক চালাচ্ছিলাম আমি, রাকিব পেছনে বসা। ও হেসে বলল, শুভ, তুই তো আজকে ফেঁসে গেছিস। আমি কিছু বললাম না, কারণ জানি এখন বললে এই শালা আমাকে ছাড়বে না,
একটার পর একটা নিয়ে বলতেই থাকবে। রাকিবকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এক সপ্তাহ পর আমাদের পরীক্ষা শুরু হলো। আমি, রুমা এবং রাকিব একই হলে পরীক্ষা দেই। পরীক্ষা শেষে তিনজন বেশ আড্ডা দেই। রুমা জানাই তার বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার দুদিন পরেই বিয়ে। আরও আগেই হতো, কিন্তু মাঝখানে এই পরীক্ষার জন্য পেছানো হয়েছে। তবে আর পেছানো সম্ভব নয়, কারণ মাহিনের বিদেশে চলে যাওয়ার সময় এসে গিয়েছে। অতঃপর কেটে গেল 15 দিন। আমাদের পরীক্ষা শেষ আর রুমার বিয়ের সময় এসে গেছে। গায়ে হলুদের দিন বিকেলের দিকে আমি আর রাকিব গেলাম রুমাদের বাসায়। বাসায় ঢুকতেই দেখি মেহমানরা বেশ ভিড় জমিয়েছে। কাঁচা হলুদ, মেহেদি আর হাসি আনন্দের গন্ধ যেন ছড়িয়ে আছে চারিদিকে। রুমা রঙিন হলুদের শাড়ি পরে বসে আছে। আমরা ঢুকতেই রুমা এসে বলল, তোরা সব সময় তো দেরি করে আসিস কেন? আরে ট্রাফিকের দোষ সব, আমরা তো রাস্তায় ঘন্টাখানেক আটকে ছিলাম। হঠাৎ দেখি তমা ভেতর থেকে এলো, হাতে মেহেদি আঁকা, মুখে ছোট্ট এক চিলতে হাসি। চোখে চোখ পড়তেই আমার মনটা আবার থমকে গেল। গায়ে হলুদের অনুষ্ঠান জমে উঠল। সবাই পালা করে রুমার গায়ে হলুদ দিল। আমি আর রাকিবও দিলাম। তারপর সবাই বেশ নাচানাচি করছে। আমি আর রাকিব চেয়ারে বসে আছি আর চোখে বারবার তমার দিকে তাকাচ্ছি। তমাও তাই করছে। দুজনের চোখাচোখি হতেই একটু মুচকি হাসি দিতে লাগলাম। এভাবেই কেটে গেল হলুদের অনুষ্ঠান। এরপর এলো বিয়ের দিন। মঞ্চে বসে আছে রুমা আর মাহিন। দুজনকেই রাজকন্যা রাজপুত্রের মতো লাগছিল। আত্মীয় স্বজন সবাই ব্যস্ত। আমি আর রাকিব ইঁদুর বিড়ালের মতো এখানে ওখানে ছোটাছুটি করছি। অতিথিদের বসানো, খাবারের টেবিলে ব্যবস্থা করা, সব করা লাগছে। এত ভিড়ের মধ্যে হঠাৎই আমার চোখ আটকে গেল স্টেজের দিকে। নীল রঙের সিল্কি শাড়ি পরে তমা ধীরে ধীরে স্টেজে উঠল। চুলগুলো খোলা আর চোখে মুখে এক অদ্ভুত আভা। আমার বুকটা যেন হঠাৎ করেই ধপ করে উঠল। মুহূর্তের জন্য চারপাশের সব কিছু থেমে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। তমা আমার দিকে তাকিয়ে হালকা মুচকি হাসল। সেই হাসি যেন আমাকে একেবারে অসহায় করে দিল। ঠিক তখনই রাকিব এসে কানে ফিসফিস করে বলল, কি রে মেয়েটা, যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবি। আমি চমকে উঠে বললাম, চুপ কর শালা, ফালতু বকিস না। হাহা, চোখের ভাষা সব বলে দেয়। দোস্ত, আমি বাজি ধরছি, তুই আর সিঙ্গেল থাকবি না বেশি দিন। আমি জবাব না দিয়ে অন্যদিকে চলে গেলাম। তমা এখন তার আপুর সাথে ছবি তুলছে। অনুষ্ঠান শেষে শুরু হলো কনে বিদায়। চারপাশে কান্নার সুর। রুমা চোখ ভিজিয়ে একে একে সবার সাথে বিদায় নিচ্ছে। রুমা বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ওর চোখের পানি দেখে আমার বুক কেমন হালকা ভারী হয়ে গেল। রুমা গাড়িতে উঠল। সবাই হাত নেড়ে বিদায় জানালো। তমা এখনও দাঁড়িয়ে কাঁদছিল। দূর থেকে ওর দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওর কান্না থামানোর জন্য যদি এগিয়ে কিছু বলতে পারতাম, কিন্তু পারলাম না। সেদিনের মতো বিয়ের অনুষ্ঠান শেষ হলো, কিন্তু আমার ভেতরে তখন এক নতুন কাহিনীর শুরু হয়ে গেছে, যার নাম তমা। আমি যে তার প্রতি দুর্বল হয়ে গিয়েছি সেটাই স্পষ্ট। আগে কখনো আমার এমন মনে হয়নি কেন কোনো মেয়েকে দেখে। কিছুদিন পর রাকিবের সাথে দেখা হতেই সে বলল, মামা, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার আর রিয়ার সম্পর্ক আমাদের দুই পরিবার মেনে নিয়েছে। ওয়াও, কংগ্রাচুলেশন ব্রাদার। খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে। বাহ, তাহলে তো ভালোই। একে একে সবাই বিয়ে করে নিচ্ছিস। কিছুদিন আগে রুমা, তারপর এখন তুই, আর আমি বসে বসে মশা মারি। সেটা তো তোমার দোষে। আমার দোষ কীভাবে? বিয়ে করতে হলে তো পাত্রী দরকার, তারপর আরও কত কিছু। এত সহজ নাকি? সহজ হওয়ালেই সহজ।
তুই কি ভাবছিস আমি কিছুই বুঝি না? ছোট বাচ্চা, তোমাকে যে তুই লাইক করিস সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। আমি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘ শ্বাস ফেলে বললাম, কি করব বল, একতরফা তো আর কিছু হয় না। একতরফা রাখতে তোকে কে বলেছে? তোমাকে গিয়ে সোজা বলে দিচ্ছিস না কেন? সেও কিন্তু তোকে লাইক করে, সেটা আমি স্পষ্ট আজ করতে পেরেছি। উম, আমিও পেরেছি, সেও হয়তো আমাকে পছন্দ করে। তাহলে আর কেন ওভাবে বসে আছিস ভাই? ভয় হচ্ছে রে। ভয়? কিসের ভয়? রুমাকে নিয়ে। রুমা যদি এসব জানতে পারে তাহলে কেমন রিয়েক্ট করবে? যতই হোক বন্ধুত্বের আগে ওর বোন, যদি এসব কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। না না ভাই, আমি এইটা কখনোই চাই না। তুই আর রুমা ছাড়া আমার আর কে আছে বল? তোরা দুজনেই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, পরে বাকি সব। আরে ভাই, তুই শুধু শুধু উল্টাপাল্টা ভাবছিস। এসব কিছুই হবে না। আর তোমা কেন রাগ করবে? তুই কি খারাপ ছেলে নাকি? তুই যথেষ্ট ভালো একটা ছেলে, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো। আর তোরা দুজন একে অপরকে পছন্দ করিস, তাই নিষেধ করার কোনো প্রশ্নই আসে না। তুই কি বলিস? আগে রুমার সাথে এই ব্যাপারে কথা বলবো? একদমই না, রুমা পরে। তাহলে এখন কি করা উচিত? আমার মতে সবার আগে তোমাকে তোর স্পষ্টভাবে সব কিছু বলা উচিত। তুই বলছিস আগে রোমাকে জানাতে, কিন্তু এর আগে তোমার সাথে সব ক্লিয়ার করতে হবে। পরে যদি দেখা যায় আমরা যা ভাবছি সেসব কিছুই না, যতই হোক আন্দাজের উপর চলা ঠিক না। কিন্তু কিভাবে কি বলবো? ভাই তুই তো জানিস আমি এর আগে কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইনি, তাই এসব বিষয়ে খুব কাঁচা। সেসব বিষয় নিয়ে তোকে ভাবতে হবে? তোরা ভাই, না, তুই শুধু এতটুকু বল, আমি সব ব্যবস্থা করে দিলে তুই প্রপোজ করতে পারবি তো? কিভাবে করে প্রপোজ? আরে তেমন কিছু না, তুই শুধু বলবি তুই ওকে পছন্দ করিস, তারপর ওকে জিজ্ঞেস করবি সে করে কি না। উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বাকি সব আমি দেখে নিব। আর উত্তর যদি না হয়? উফ, এই শালাকে নিয়ে আর পারি না, সব সময় শুধু বেশি বোঝে। না হলে আর কি দেবদাসের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস? হাহা। ফাজলামো করছিস? শুরুটা তো তুই করেছিস, তাছাড়া এত বেশি বুঝতে কে বলেছে তোকে? এখন সব বাদ, শোন আমি কি বলি। কাল বিকেলে আমাদের ভার্সিটির পাশে যে একটা নতুন ক্যাফে খুলছে না, অনেক সুন্দর ক্যাফেটা, আর খোলামেলাও। তুই বিকেলে ওইখান চলে আসিস, গিয়ে করব? আমি সব ব্যবস্থা করে রাখবো। তারপর? তারপর তারপর আমার মাথায় একটা ইট দিয়ে বাড়ি দিবি, হারামজাদা। তোর সাথে আর 1 মিনিট থাকলে আমি পুরো পাগল হয়ে যাব। আমি গেলাম, কাল চলে আসিস। এইটা বলেই রাকিব চলে গেল। এদিকে আমি চিন্তায় পড়ে গেলাম, রাকিব কি করবে? যদি তোমাকে নিয়ে আসে তাহলে কিভাবে বলবো আমি? এটা কি ঠিক হবে? যদি রুমা বা তমা দুজনেই উল্টোপাল্টা কিছু ভেবে বসে? এখন যদি রাকিবকে এই কথা বলি তাহলে ভীষণ রেগে যাবে। যাক, আল্লাহ ভরসা, যা আছে কপালে। পরের দিন রাকিবের কল পেয়ে গেলাম সেই জায়গাতে। প্রথমে ঢুকে দেখলাম অনেক মানুষই আছেন, কিন্তু কোথাও রাকিব বা আর কেউ নেই। আশেপাশে তাকালাম, না, দেখা যায়নি। তাহলে কি রাকিব আমার সাথে ফাজলামো করছে? আমাকে মিথ্যা বলে এখানে এনেছে? কিন্তু ও তো এরকম করার মতো লোক না। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠল। দেখলাম রাকিবই কল দিয়েছে। হ্যালো, আমি তো এসে গেছি রে, কিন্তু তোকে তো দেখতে পাচ্ছি না। আরে আমি ভেতরে আছি, ডানে দেখ আরেকটা দরজা আছে। আমি ডান দিকে তাকালাম, দেখলাম আরেকটা গেট, যেটা খেয়াল করিনি। হ্যাঁ, দেখতে পেয়েছি। হ্যাঁ, তো ওইদিকে আয়।
আমি ফোনটা পকেটে রেখে সেদিকে গেলাম। দরজা খুলতেই দেখলাম বিশাল বড় স্পেস, আশেপাশে নানান ধরনের ফুল এবং লাইট দিয়ে ডেকোরেশন করা। এইটা ভিআইপিভাবে সাজানো, দেখেই বোঝা যাচ্ছে। আমি আশেপাশে তাকাতেই দেখি রাকিব একটা বেঞ্চে 2-3 জনের সাথে কথা বলছে। উল্টো সাইডে বসাই আমি ওদের চেহারা দেখতে পাচ্ছি না। আমাকে দেখে রাকিব হাত ইশারা করে ওইদিকে ডাকলো। আমি গেলাম, গিয়ে দেখি সেখানে তমা, রুমা এবং মাহিন উপস্থিত। আমি একটু অবাক হলাম, কারণ রাকিব বলেছিল সবার আগে তমার সাথে এই বিষয়ে কথা বলতে। তাহলে এখানে রুমা আর মাহিন কেন? আমাকে এভাবে চুপ থাকতে দেখে রুমা বলে উঠল, কিরে, কিছু বলছিস না কেন? আর এভাবে দাঁড়িয়েছিস কেন? রুমার কথাতে আমার হুঁশ ফিরল। আমি তৎক্ষণাৎ হেসে বললাম, আরে না, তেমন কিছু না। আসলে এখানে এর আগে আসিনি তো, তাই আর কি দেখছিলাম চারপাশটা। তা কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, ভালো। তুই কেমন আছিস? তোর তো কোনো খোঁজই নেই, একটা দিন একটা কলও করিস না। ভাবলাম এখন বিয়ে করেছিস, হয়তো জামাই নিয়ে ব্যস্ত, তাই আর বিরক্ত করতে চাইনি। ফালতু কথা একদম বলবি না। বিয়ের আগেও তো কখনো কল করতে না, আমাকেই করতে হতো। আর এখন আমার বিয়ের কথা বলে নিজের দোষ ঢাকা দিচ্ছিস। আচ্ছা বাবা, সরি। এখন থেকে রোজ কল দিব, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই। ওই, এতক্ষণ তোর সাথে কথা বললে আমি আমার জামাইকে টাইম দেব কখন? তুই না বললি আমি কল দেই না? হয়েছে হয়েছে ভাই, আর না। আমার ভুল হয়েছে তোকে বলা। আসলে তুই কোনো দিনই ভালো হবি না। তারপর আমি মাহিনের সাথে ভালো মন্দ কথা বলতে বলতে রাকিবের দিকে তাকালাম, তারপর তোমার দিকে। দুজনেই ফোন চালাচ্ছে। এদিকে সব কিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। এই শালা রাকিব কি করছেটা কি, কিছুই তো মাথায় ধরছে না। হঠাৎ রুমা আবার বলে উঠল, পরশু আমি আর মাহিন কানাডা চলে যাব। হুট করে প্ল্যান হলো। ভেবেছিলাম আমার যেতে দেরি হবে, কারণ মাহিন আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছিল। কিন্তু তারপরে খবর আসে আমার ভিসা হয়ে গিয়েছে। ওয়াও, কংগ্রাচুলেশনস, এটা তো খুব ভালো খবর। আর এই জন্যই তোদের সাথে শেষমেশ দেখা করতে এলাম। আবার কবে দেখা হয় কে জানে। আহা, এভাবে বলছিস কেন? আল্লাহ চাইলে আমাদের অবশ্যই দেখা হবে। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাহলে কি এটার জন্য এখানে আসা? কারণ রাকিব বা তমার মাঝে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না। আমি এবার তমাকে উদ্দেশ্য করে বললাম, কেমন আছো তমা? তমা ফোনের দিক থেকে মুখ তুলে নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমিও ভালো। তারপর আর কোনো কথা হলো না। কী বা জিজ্ঞেস করব। বসে থাকলাম। একটু পর খাবার আসলো, সবাই মিলে খেলাম। তারপর আমি সবার উদ্দেশ্যে বলে উঠলাম, তাহলে আজ আমি আসি, আমার একটা জরুরি কাজ আছে। এত তাড়াতাড়ি চলে যাবি? হ্যাঁ রে, যেতে হবে। চিন্তা করিস না, তুই যাওয়ার দিন আমি উপস্থিত থাকব। আচ্ছা। আমি রাকিবের দিকে তাকিয়ে বললাম, তুইও কি যাবি নাকি আরও পরে? আমিও পরে যাব, তুই এখন যা। আমি আর কিছু বললাম না। স্পষ্ট বুঝতে পারছি রাকিব আমার সাথে ফাজলামো করেছে, কিন্তু এসব বিষয়ে কি কেউ ফাজলামো করে? তারপরও বন্ধু মানুষ ভেবে ওকে কিছু বললাম না, কিংবা বলবও না। রুমা চলে যাবে দেখেই এখানে আসা। আমি এক পা করে দরজার দিকে এগোতে লাগলাম। দরজা খুলতেই তখনই আমার পিঠে কেউ হাত রাখলো। আমি ঘুরে দেখলাম রাকিব। সে মিটিমিটি হাসছে। আমি একটু কপাল কুঁচকালাম। রাকিব আমার হাত টেনে ধরে আবারও সেখানে নিয়ে গেল। আমি সবার দিকে তাকালাম। মাহিন আর রুমাও হাসছে, আর তমা নিচের দিকে তাকিয়ে আছে। আমি বলে উঠলাম, কিরে, কি হয়েছে? এভাবে আবার আনলি কেন? যেটার জন্য আসা সেটাই তো হলো না। মানে? মানেটা আমি না, রোবা তুই বল। আর তুই চেয়ারে বস। বলেই আমার হাত টেনে চেয়ারে বসালো।
কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। রুমা আর মাহিন একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলো, কে বলবে কে বলবে। অবশেষে রুমা বলল, ওকে, একে আমিই বলছি। বলেই আমার দিকে একবার আর তোমার দিকে একবার তাকালো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দেখ শুভ, এখন আমি যা বলবো তা একদম সিরিয়াসভাবে নিবি আর সত্যি সত্যি উত্তর দিবি। কি হয়েছে আগে বলবি তো। তুই তোমাকে পছন্দ করিস? আমি মুহূর্তেই একটু চমকে গেলাম। হঠাৎ যেন হৃদস্পন্দনটা বেড়ে গেল। আমি রাকিবের দিকে তাকালাম, সে হাসছে। এভাবে রুমা এসব জিজ্ঞেস করবে তাও হুট করে ভাবতে পারিনি। কি হলো, চুপ করে আছিস কেন? বল কিছু। তোকে সব কে বলেছে? রাকিব। কেন, এসব কি মিথ্যা? আমি চুপ হয়ে রইলাম আর তোমার দিকে আর চোখে তাকালাম। সে তখনও নিচের দিকে তাকিয়ে আছে। শুভ, আমার কাছে কিন্তু বেশি সময় নেই, এমনিতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। বাসায় গিয়ে আমাকে সব গোছাতে হবে। যেটা জিজ্ঞেস করেছি উত্তর দে। আমি আমতা আমতা করে বললাম, না মানে। কি মানে? তার মানে এসব মিথ্যা? রাকিব। আরে মিথ্যা হবে কেন? এ শালা, কিছু বলছিস না কেন? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। এটা বলেই আমি তোমার দিকে তাকালাম। সে একটু মুচকি হাসল, যা দেখে মনে একটু সাহস পেলাম। কবে থেকে? রাকিব কি বলেনি? বলেছে। আচ্ছা, এটা বাদ, তুই আমাকে এইটা বল, তুই আমাকে কতটুকু বেস্ট ফ্রেন্ড মানিস? এটা আবার কেমন প্রশ্ন? তুই আর রাকিব আমার সব, তারপর বাকি কিছু। মনে তো হয় না আমি তোদের কাছে বিশেষ কেউ। নয়তো তুই এভাবে আমার সাথে কথা না বলে আগে রাকিবকে বলতি না? হ্যাঁ, রাকিবও আমাদের ফ্রেন্ড আর আমি ওর সামনেই বলছি সব। কিন্তু তমা আমার বোন, তুই যদি ওকে পছন্দ করে থাকিস তাহলে সবার আগে তোর উচিত ছিল আমার সাথে কথা বলা, কিন্তু তুই সেটা করলি না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি তুই কোনো রিয়্যাক্ট করিস। এতদিনে এই চিনলি তুই আমায়? আচ্ছা রুমা, এখন এসব বাদ দে। এখন যেটা বলার ওইটা বল। আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। আমি আর মাহিন গেলাম, আর তুইও চল, বাকিটা এরা দুজন দেখে নেবে। তবে হ্যাঁ, যতদিন পর্যন্ত না আমি দেশে আসছি ততদিন পর্যন্ত কোনো বিয়ে হবে না। প্রয়োজনে ওয়েট করতে হবে। এভাবে মানুষকে মারিস না রে, নিজে তো মিঙ্গেল হয়ে গেলি, এখন বাকিদের কথাটাও ভাব। ভেবেছি বলেই তো বেশি দেরি করব না। মাত্র 6 মাস থেকে আবার দেশে আসব, আর এতদিনে আশা করি প্রেমটাও জমে উঠবে। কি বলিস? না, তুই একদম ঠিক বলেছিস। এখন চল তাহলে। ওইদিকে রিয়া কল দিয়ে আমাকে পাগল করে দিচ্ছে। ওরা এখন কি করবে আর কি বলবে ওদের ব্যাপার, আমরা তো সব ক্লিয়ার করে দিয়েছি। হাহা। এই বলে সবাই উঠে গেল। আমি তো পুরো বোকা বনে গেলাম। অনেক করে বললাম ওদেরকে না যেতে, কিন্তু ওরা বলল আমি আর তমা এখন বাকিটা জানি। চারপাশটা বেশ নীরব, শুধু আমি আর তমা বসে আছি। দুজনের মুখেই কোনো কথা নেই। হঠাৎ তমা বলে উঠল, কিছু বলছেন না কেন? কি বলবো? ও, তাহলে কিছু বলার নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলেই তমা উঠে যেতে নিলে আমি ওর হাত ধরে ফেললাম। তারপর বললাম, কোথায় যাচ্ছ? বাসায়। কেন? এখানে বসে থেকে কি মশা মারবো? কথা শেষ হয়নি তো। আপনি তো চুরি করছেন না, তাহলে শেষ হবে কিভাবে? বলছি বসো প্লিজ। তমা বসলো। কিছু খাবে? না, অনেক খেয়েছি, পেট ভরে গেছে। তারপর কিছুক্ষণ নীরবতা। আমি এবার সাহস করে বললাম, তো তমা। তমা আমার দিকে তাকালো। তুমিও কি আমাকে পছন্দ করো? এটাও আবার জিজ্ঞেস করতে হলো? সব কিছু কি মুখে বলতে হবে? আপনি কি কিছুই বোঝেন না? আমি এবার হাসলাম। তারপর নির্দ্বিধায় বলে ফেললাম, তমা, আই লাভ ইউ। তোমাকে সেই প্রথম দেখা থেকেই
তোমার প্রেমে পড়ে যাই। তোমাকে যতবার দেখেছি ততবারই বুকের ভেতরে একটা আলাদা কিছু অনুভব করেছি, যেটা এর আগে আমি কখনো অনুভব করিনি। বিশ্বাস করো, আমি শুধু তোমাকে আমার প্রেমিকা নয়, আমার বউ বানাতে চাই। হাসছো কেন? আপনি এমন কেন? কেমন? এই এতটুকু কথা বলতে এতদিন লাগলো, আর এত কিছু করা লাগলো? আমাকে সরাসরিও তো বলতে পারতেন। কি করব বলো? আমি ভয় পেয়েছিলাম যদি তুমি না মানো, আর এ নিয়ে রুমার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়। আপনি আসলেই একটা বোকা। একটা সাধারণ বিষয়কে আপনি কত বড় করেছেন। তুমিও তো কিছু বলনি। কোথায় দেখেছেন মেয়েরা এসব বিষয়ে আগে কথা বলে? এসব তো ছেলেদের কাজ। তারা বিনয়ের সাথে ভালোবাসা প্রকাশ করবে। আমারই দোষ। আমি মানলাম, ওকে। এবার তাহলে উত্তরটা দাও। কিসের? ওই যে একটু আগে বললাম। কি বলেছিলেন আমার মনে নেই, আবার বলুন। ওরে ফাজিল, তুমি তো দেখছি রুমার থেকেও বেশি শয়তান। এই একদম আমার বোনকে নিয়ে কথা বলবেন না। যতই হোক সে আমার বোন, সো আপনিও রেসপেক্ট দিয়ে কথা বলবেন। আগের সব বাদ। আচ্ছা ম্যাডাম, তাই হবে। আপনার জন্য এখন বন্ধুত্বও কুরবানি দিতে হবে। কিভাবে? এই যে আগে ছিল বেস্ট ফ্রেন্ড, এখন হবে বড় আপা। আগে দেখলে উষ্ঠা দিতাম, আর এখন দেখলে সালাম দিতে হবে। আই লাভ ইউ। এবার তো শুনতে পেয়েছো, নাকি মাইক আনতে হবে? না, আমি বয়রা না যে মাইক আনতে হবে। তাহলে এবার উত্তরটা দিয়ে দিন প্লিজ। আমি হাত জোর করে একটু অভিনয়ের সুরে বললাম। আপনি তো দেখছি অনেক ফাজিল। ওকে, বলছি। নীরবতা। কি হলো, বলছো না কেন? এত সময় লাগে? এত অধৈর্য কেন আপনি? এসব ব্যাপারে আমার ধৈর্য অনেক কম, যেটা আমি নিজেও মানি। বলতেই হবে, না বললে হয় না। আমি এবার একটু অভিমানের সুরে বললাম, থাক, বলতে হবে না। বলতে যেহেতু মানুষের কষ্ট হয়, তাহলে না বলাই ভালো। আমি চাই না কাউকে কষ্ট দিতে। ওরে বাবা, আপনি রাগও করতে জানেন দেখছি। আমি তো ভেবেছিলাম আপনার রাগ নেই। অবশ্য রাগ না থাকলে জীবন চলে না। আমি কিছুই বললাম না। এবার সে আমার দিকে হাত এনে মুখটা তার দিকে ঘোরালো, তারপর বলল, আই লাভ ইউ টু। এইটা বলেই সে উঠে চলে যেতে নিল। বোঝাই যাচ্ছে ভীষণ লজ্জা পেয়েছে। আরে আরে, কোথায় যাচ্ছ? বাসায়, ফোনে কথা হবে, বাই। আরে নাম্বারটা তো দিয়ে যাও। টেবিলে রাখা আছে। ব্যাস, ওকে আর পাওয়া গেল না। আজ তো একটা পিচ্চি। আসলে পিচ্চি মেয়েদের প্রেমে পড়লে এমনই হয়। আমি টেবিলের দিকে তাকালাম, দেখলাম একটা কাগজের টুকরোতে নাম্বার লেখা। আমি সেটা পকেটে নিয়ে বাসায় চলে গেলাম। তারপর প্রতিদিন আমাদের কথা হতে থাকে, মাঝে মাঝে সুযোগ পেলেই দেখা। তমা এবং আমার পরিবার জানে আমাদের সম্পর্কের ব্যাপারে। রুমা এবং রাকিবই আমাদের হেল্প করেছে জানাতে। দু পরিবারই রাজি হন, যার জন্য আরও সহজ হয়ে যায় সব কিছু। ঠিক হয় রুমা আর মাহিন দেশে আসলে আমাদের বিয়ে হবে। যতই হোক রাকিব আর রুমা ছাড়া কিছুই সম্ভব ছিল না, তাই ওদেরকে ছাড়া বিয়ের পরিকল্পনা তো ইম্পসিবল। ওইদিকে রাকিবেরও বিয়ে হয়ে গেল। রিয়ার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই যত দ্রুত সম্ভব বিয়ে দিতে চেয়েছেন। রাকিব তার বিবাহিত জীবন নিয়ে সুখী, রুমাও তার বিবাহিত জীবন নিয়ে সুখী, আর আমি আর তমা আমাদের প্রেম নিয়ে। আমাদের মাঝে প্রেম কম, ঝগড়াটাই বেশি হয়। আর দোষ যারই হোক না কেন, সবসময় সরি আমাকেই বলতে হয়। আসলে এমন পিচ্চি মেয়ের সাথে প্রেম করলে এমনই হবে, তাই সবাই সাবধান, নয়তো আমার মতো এভাবে সরি বলতে বলতে জীবন পার হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।